ছাত্র হিসেবে নিজের ভার্সিটির স্যারকে দেখে বর্গে গেল স্পর্শী। বিমূঢ় দৃষ্টিতে স্থির হয়ে বসে থাকলো কতক্ষণ। সামনে বসে থাকা ব্যক্তিটির অবস্থাও বিপরীতমুখী না। আকার ভঙ্গি স্পষ্ট জানান দিচ্ছে সেও এই বিষয়ে অবগত ছিল না। অথচ আজ তাদের আক্ত কি অদ্ভুত, তাই না? দুজনের জন্যই পরিবেশটা বেশ অস্বস্তিকর। স্পর্শী অবিন্যস্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে। রুদ্রদার অবস্থা তার। বিয়ের জন্য যে মানা করবে বা পাত্রের সাথে কথা বলতে চাইবে তারও কোনো সুযোগ নেই। কথা পাকাপাকি হয়ে গিয়েছে। এমনকি কাজী সাহেবও চলে এসেছেন। কাগজপত্র গুছাচ্ছেন তিনি। মিনিট দুয়েকের মাঝেই হয়তো বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হয়ে যাবে। স্পর্শে বুঝতে পারছে না সে কী করবে। এই বিয়ে করাটা কি আদৌ ঠিক হচ্ছে? তাও যাকে সে বিন্দু মাত্র পছন্দ করে না। উফ, কি বিশ্রী একটা অবস্থা। নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে এখন তার। কেন সে আগে পাত্রের ছবি একটাবারও দেখল না? তার মা সাহেলা বানু কত করে বলেছিলেন একবার ছবিটা দেখতে, কিন্তু জীবনে জিদের বয়সে দেখল না সে। মা বাবার পছন্দের উপরেই সব ছেড়ে দিল। একবার পাত্রের ছবিটা দেখলে হয়তো আজ এই পরিস্থিতিতে তাকে পড়তে হতো না। কিন্তু তারও বা দোষ কোথায়? কথা ছিল আজ ছেলেপক্ষ সকলে এসে দেখে আংটি পরিয়ে চলে যাবে। সেটা ভেবে স্পর্শী ঠিক করে রেখেছিল পাত্রের সাথে কথাবার্তার পাট আজকে চুকিয়ে নেবে। কিন্তু ভাগ্য যে প্রথম দেখাতেই তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিবে তা কে জানত। স্পর্শী দৃষ্টি নত করল। থুতনি গিয়ে ঠেকল চিবুকে। আসলটা হাতের মাঝে পুড়ে হত্যাকাণ্ড চালালো তার উপর। ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলটি অবিশ্রান্ত ঘষা মাজা করতে লাগলো মার্বেল টাইলস করা মেঝের উপরে। উৎকণ্ঠা, সংশয়, অস্বস্তিতে মন মস্তিষ্ক অসাড় হয়ে পড়েছে। ভাবতেই পারছে না সে আর কিছু। মিনিট পাঁচেক নিবৃতে গড়িয়ে যেতে কাজীর কণ্ঠধ্বনি কানে এসে বাড়ি খেল। তিনি বিয়ে পড়াচ্ছেন। স্পর্শী নিষ্পব চাহনিতে চারদিকে পরোক্ষ করল একবার। বড় কনে ব্যতীত সকলের মুখেই শোভনীয় হাসি। স্পর্শী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় দৃষ্টি নত করল। পলক ফেলার ব্যবধানেই তার বিয়েটা হয়ে গেল। হয়ে উঠল সে নির্বাণ সাইয়েদ নামক ব্যক্তিটির স্ত্রী। চারদিকে কোলাহলপূর্ণ পরিবেশ। টেবিলের উপর জমেছে মিষ্টি বক্সের স্তূপ। তার বাঁদিকেই উঁকি মারছে হরেক রকমের ফলসমূহ। বাড়ির কর্ত্রীরা হয়ে উঠেছে ব্যস্ত। রান্নাঘরে চলছে মহাভোজের আয়োজন। নতুন জামাইও বেআইনদের আপ্যায়নে কোনো কমতি রাখতে চাচ্ছেন না তারা। কর্তারা বসেছে বৈঠক ঘরে। বিয়ের সংসার নিয়ে আলোচনা করছে নিজেদের মধ্যে। দুপক্ষের সাম্প্রতিক সম্পর্কে নিবিড়তা আনার ক্ষীণ প্রচেষ্টা। সোফার এক কর্নারে আটসাট হয়ে বসে গুরুজনদের কথা শুনছে নির্বাণ। নিরংশ দৃষ্টি ঘুরছে চারদিকে। আপন লোকগুলো ব্যতীত সবই অচেনা মুখ। দুহাত মুঠোয় চেপে বসে আছে সে। চরম অস্বস্তিতে মেজাজ উগ্র হয়ে উঠেছে। আকস্মিক হওয়া বিয়েটা কিছুতেই হজম করতে পারছে না সে। উপরন্তু তার বউ হচ্ছে তারই ছাত্রী। প্রথমে ধরতে না পারলেও কিছু সময়ের ব্যবধানে ঠিকই ধরতে পেরেছিল। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ বিষয়টাই ধরাছোঁয়ার বাহিরে। পিছপা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। সাতের পেশা তাকে এভাবে আথান্তরে পালবে তা সে আগে জানলে বুলু এই পেশায় ঢুকত না। বৃতৃষ্ণা স উচ্চারণ করার মতো শব্দ করল নির্বাণ। পুনরায় নড়ে চড়ে বসল। তার কিছু ভাল লাগছে না। কিছুক্ষণ বৃতৃষ্ণায় অতিবাহিত হতে পাশ থেকে নাহিদ কোনোই দিয়ে নির্বাণের পেটে হালকা গুঁতো মেরে ফিসফিসিয়ে বলে, ভাই তুই কি প্রেশার ফিল করছিস? বাথরুমে যাবি? নাহিদের এমন কথা নির্বাণ দৃষ্টি চড়া করে তাকালো। কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল, ফাজলামো করিস আমার সাথে? নাহিদ অবাক হয়ে বলল, ফাজলামো কেন করব? তুই তো কখন ধরে কই মাছের মতো চটপট করছিস, তাই ভাবলাম। নির্বাণ নিঃস্ব স্বরে ধমক দিয়ে বলে, তোকে ভাবতে বলেছে কি? হ্যাঁ, নিজের ভাবনায় তালা দিয়ে বসে থাক। আমাকে বকা না দিলে তোর পেটের ভাত হজম হয় না, তাই না? নতুন বর তুই, কই একটু লজ্জা পাবি তা না। এই, তোর কি আমাকে মেয়ে মনে হয়? স্টপিট। এভাবে মাথা হ্যাং হয়ে আছে, তার উপর আবার বেহুদা পেশাল। চুপচাপ বস, না হলে তোর গাল লাল করতে আমার দেরি হবে না। কণ্ঠে তেজ রেখে মৃদু স্বরে কথাগুলো বলল নির্বাণ। নাহিদ বেংসি কেটে মুখ ঘুরিয়ে নিল। আপন মনে বিড়বিড় করে কিছু একটা বলে চুপ হয়ে গেল সে। নির্বাণ নাহিদের কথা শুনিয়েও না শোনার ভান করল। আপাতত তার ভাবনা অন্য কিছুতে নিহিত। নিকষ কৃষ্ণ আকাশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তুলো রাশির দল। তাদের মাঝে মোহনীয় দ্যুতি ছড়াচ্ছে বৃহত্তাকার চারটি। মাধুর্য বাড়াচ্ছে দীর্ঘ রজনীর।
এক ফালি মাধুর্যপূর্ণ আলো জানালার শিকল ভেদ করে গলিয়ে পড়েছে স্পর্শীর পায়ের নিকট। সে অংশটুকুতেই একমনে তাকিয়ে আছে স্পর্শী। গায়ে জড়ানো এখনও লাল জামদানি শাড়িটি দেখতে তাকে শান্ত দেখালেও মেজাজ উঠে আছে তুঙ্গে। ফাঁসে অযত্ন পড়ে থাকা মুঠোফোনটি বেজে উঠেছে বারংবার, কিন্তু স্পর্শী সেদিকে কোনো আগ্রহই প্রকাশ করছে না। সে ব্যস্ত সম্পর্কের সমীকরণ মিলাতে। ঘণ্টাখানিক পূর্বেও সব স্বাভাবিকই ছিল, অথচ কয়েক ঘন্টার ব্যবধানে পুরো জীবনটা বদলে গেল তার। অগোছালো হয়ে গেল। বিয়ে নিয়ে প্রচণ্ড অস্বস্তি কাজ করছে তার। মায়ের মুখে শুনেছিল ছেলে পেশাগত শিক্ষক, কোনো এক ভার্সিটিতে লেকচারার হিসাবে দীর্ঘ সময় ধরেই আছে, কিন্তু সেটা যে তারই ভার্সিটি এবং তারই ডিপার্টমেন্ট হবে সে ইহকালেও ভাবেনি। বিষয়টা যে কি বিশ্রী হয়ে উঠেছে তা না বললেই নয়। স্পর্শীর এখন প্রচণ্ড রাগ হচ্ছে। কেন যে সে জিদের বসে না জেনে শুনে একেবারে ছেলেপক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালো। আর বাবা মাও কি ভালো মতো সব খোঁজখবর নেয়নি? তারা বা কীভাবে পারল হুট করে বিয়েটা দিতে? ধ্যাত! স্পর্শীর মুঠোফোন পুনরায় বেজে উঠতেই স্পর্শী অবশেষে বিরক্ত হয়ে ফোনটা তুলল। কানের কাছে ফোন রাখতেই উচ্চস্বরে কেউ বলে উঠল, ওই হারামি, কই তুই? ফোন ধরস না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছি জানস? স্পর্শী ক্ষিপ্ত কণ্ঠে বলল, বাসর ঘরে আসি। আসবি তুই? আয়, দুজনই একসাথে বাসর রাত পালন করি। আস্তাগফিরুল্লাহ, কিসব নাউজুবিল্লা মার্কা কথা কইতেছস তুই? ঠিক আছস তো? স্পর্শী তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার কথা রাখ। এতক্ষণ ধরে পাগলের মতো কেন ফোন দিচ্ছিলি? কে মরছে? নিধি জিব্বার ডগা নিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলল, রুদ্রকে কি তুই ব্লক দিয়েছিস? ওই তোর খোঁজে আমাকে আর বাকি সবাইকে ফোন দিয়ে চালিয়ে মারছে রে। রুদ্রের কথা শুনে স্পর্শীর চোখ মুখ আরও শক্ত হলো। তেজি কণ্ঠে বলল, ওর ফোন তোদের ধরতে বলেছে কে? এখনই ওর নাম্বার ব্ল্যাক লিস্টে পালা। দোস্ত, মাথা ঠান্ডা কর, একবার শুনে দেখি না ও কি বলতে চায়। আমি কিছুই শুনতে চাই না, ওর থেকে একদমই না। আর তুই জানোস না ওই কি করছে? তাও ওই হইয়া সুপারিশ করতে লজ্জা করে না? ও অনুতপ্ত দোস্ত, আমাদের কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল। কান্না করেছিল বলে কি তাকে কোলে নিতে হবে? যত সব। এমনি জীবনে ক্যাসালের কোনো অভাব নাই, আবার এই সব। আরেকবার যদি তুই ওর জন্য আমায় ফোন করেছিস তাহলে আমার সে খারাপ আর কেউ হবে না। কথাটা বলে খট করে ফোন কেটে দিল স্পর্শী। রাগে তার শরীর তিরতির করে কাঁপছে। ইচ্ছে করছে নিজেই নিজেকে খুন করতে। তার জীবনের সবচেয়ে বড় ভুল রুদ্র। একমাত্র ওর জন্যই আজ তার জীবন এত অগোছালো। স্পর্শী মাথা পেটে যাচ্ছে রাগে। সে যদি এখন রুদ্রকে সামনে পেত, নির্ঘাত খুন করে বসত। কোন কুলক্ষণের সময়ে যে ও রুদ্রের সাথে দেখা হয়েছিল কে জানে। নিজের রাগ কমাতে চটজলদি উঠে দাঁড়ালো বিছানা থেকে। কাবার থেকে এক সেট কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার না নেওয়া পর্যন্ত সে স্থির হতে পারবে না। সকলের আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হলো, স্পর্শী তৃতীয় বর্ষের ফাইনাল এক্সামের পরপরই আয়োজন করে স্পর্শীকে উঠিয়ে দেওয়া হবে। সে সাথে আজ রাতটা নির্বাণী বাসাতেই কাটাবে। কাল সন্ধ্যা না হয় চলে যাবে। নির্বাণীতে আপত্তি জানালেও মায়ের আদেশে অগত্যা রাজি হতে হলো। এই বাসায় রাত কাটাতে হবে ভেবে অস্বস্তিটা যেন আরও গাঢ় হলো নির্বাণের। যেহেতু নির্বাণ ব্যতীত বাকি সকলে চলে যাবে, সেহেতু খাবারের আয়োজন দ্রুত করা হলো। খাবারের পর্ব চুকিয়ে সকলে বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়ে নিল। এমন সময় নাহিদ নির্বাণের পাশে এসে দাঁড়ালো। ফিসফিসিয়ে বলল, ভাই প্লিজ, দোহাই লাগে, বাসর ঘরে গিয়ে নিজের টিচারগিরি শুরু করে দিস না। তোর বাসনে ভাবি ঘুমিয়ে পড়লে আমার আর চাচ্চু ডাক শোনা হবে না রে। নির্বাণ অগ্নিময় দৃষ্টিতে তাকিয়ে স্বগোক্তি করে বলল, তুই এখনই এখান থেকে বের হ। তোর ছায়াও যেত আমি এই বাসার ত্রিসীমানায় না দেখি। বাহ রে, শ্বশুরবাড়ি ঠিক হওয়া মাত্রই বাইকে অপেক্ষা করা শুরু করে দিলি। এই তোর মনুষ্যত্ব। মাকে ডাক দিচ্ছি, দাঁড়া। নাহিদ দ্রুত লাফিয়ে উঠে বলল, বাইদের একান্ত ব্যক্তিগত কথার মাঝে মাকে টানিস কেন বেদ্যপ? যাচ্ছি তো আমি। কথাটা বলে নাহিদ কেটে পড়ল। নির্বাণ দীর্ঘশ্বাস নিয়ে এগিয়ে গেল মায়ের কাছে। রুমের মধ্যে তখন কৃষ্ণতা চেয়ে আছে। ছাদের স্থান পরিবর্তন হয়েছে। জানালার দ্বারে নেই তার অস্তিত্ব। তাই নিজের অস্তিত্ব রক্ষার্থে বারান্দার শিকল গলিয়ে তীব্র প্রচেষ্টা করেছে রুমের মেঝেতে হামাগুড়ি খাওয়ার। হালকা বাতাসে জানালার পর্দাগুলো বারবার কেঁপে উঠছে। পরিবেশটা নীরব হলেও রাতটা মোহনীয়। পূর্ণিমার চাঁদ উঠেছে গগনে, বিভূষণ ভালোবাসার সাক্ষী হতে। এরই মাঝে স্পর্শী ওয়াশরুমের দরজা খুলে বের হলো। হাতের মুঠোয় থাকা তোয়ালেটা চুলের মাঝে গভীরভাবে ডুবিয়ে। মুখ ঢাকা পড়ল তাতে।
স্পর্শী হাতরে ওয়াশরুমের লাইট অফ করে কিছুটা সামনে এগিয়ে গেল। চুল মোছা শেষে চোখ তুলে তাকালো উপরে। পুরো রুম আধারে আবৃত দেখে ব্রু কুঁচকে এলো তার। বিড়বিড় করে বলল, রুমের লাইট কে অফ করলো? কথা ভেবে এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে। ক্ষণে বিছানার পাশে কারো পুরুষালী অবয়ব দেখে থমকে যায় সে। ভালোমতো পর্যবেক্ষণ করার চেষ্টা করলো। আসলে পুরুষালী অবয়বটির মালিক কে? স্পর্শীর রুমে সচরাচর কেউ আসে না। কাজিনরা বলতেও সব বাচ্চা টাইপ। এক বাবা চাচা ব্যতীত কোনো পুরুষই নেই তাদের বাড়িতে। আর তারা এখন আসবে না স্পর্শী জানে। তাহলে কে তার রুমে? রুমের দরজার দিকে একবার তাকালো স্পর্শী। দরজার ভিতর দিয়ে আটকানো। স্পর্শীর এবার কেন যেন ভয় হলো। সে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কে? অপর পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। স্পর্শী আবারও একই প্রশ্ন করলো, কিন্তু উত্তর মিলল না। উল্টো এবার ছায়ামূর্তিটি নিঃশব্দে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। স্পর্শী এতে ভয় পেয়ে উঠল। লেপটে গেল দেওয়ালের সাথে। কোনো উপায়ান্তর না পেয়ে চিৎকার দেওয়ার প্রস্তুতি নিল। ছায়ামূর্তিটি হয়তো বুঝতে পারল স্পর্শী পরিকল্পনা সম্পর্কে। ক্ষণেই সে দৌড়ে এসে তার বলিষ্ঠ হাত চেপে ধরল স্পর্শীর মুখ। অচেনা পুরুষের ছোঁয়া পেয়ে ভয়ে সর্বাঙ্গ শিথিল হয়ে পড়ল স্পর্শীর। তীব্র কাঁপন ধরল শরীরে। হাতের মুঠোয় থাকা তোয়ালেটা লুটিয়ে পড়ল মেঝেতে। তোমরা মেয়েরা কি চিল্লানো ছাড়া কিছু পারো না? মান সম্মান সব আমার এখনই যেত। কথাটা বলেই নির্বাণ অন্ধকারে হাতরে লাইটের সুইচে জ্বালালো। আকস্মিক আধার কেটে যাওয়ায় কৃত্রিম আলোর স্পর্শ সূচের মতো বিঁধল স্পর্শীর অক্ষিক কাছে। খিসে চোখ বন্ধ করে ফেলল সে। বার কয়েক ভারী পল্লব ফেলার পর দৃষ্টি স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। তারপর নিজের খুব নিকটে নির্বাণকে দেখতে পেয়ে হকচকিয়ে উঠল সে। কণ্ঠনালী দিয়ে বেরিয়ে এলো উদ্ভট শব্দ। তা দেখে নির্বাণ স্পর্শীর মুখ থেকে হাত সরিয়ে খানিকটা পিছিয়ে গেল। নির্বাণের শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পেতেই স্পর্শী লম্বা নিঃশ্বাস নিল। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্বাণের দিকে। আপনি আমার রুমে কি করছেন? নির্বাণ কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলে, লুডো খেলছি। খেলবে? স্পর্শী শানিত কণ্ঠে বলল, লাইট অফ করে? নির্বাণ প্রত্যুত্তর না করে পূর্ণ দৃষ্টিতে তাকালো স্পর্শীর দিকে। অতর্কিত নির্বাণের এমন দৃষ্টির মানে বুঝল না স্পর্শী। ব্রজগুলো একত্রিত করে তাকালো। তারপর নির্বাণের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে চোখ বুলাতেই লজ্জায় কুঁকড়ে উঠল সে। তার গায়ে ওড়না নেই। স্পর্শী দ্রুত ভেজা চুলগুলো সামনে এনে মেলে দিল। এক পলক নির্বাণের দিকে তাকিয়ে এগিয়ে গেল খাটের দিকে। নির্বাণও ততক্ষণে নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছে। স্পর্শী গায়ে ওড়না জড়িয়ে নিতেই তার চোখ যায় বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা নির্বাণের পোশাকগুলোর দিকে। ক্ষণে সে পূর্ণ দৃষ্টিতে তাকায় নির্বাণের দিকে। তার পরনে নিজের বাবার পোশাক দেখে ব্রু কুঁচকে আসে তার। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করল, আপনি অন্ধকারে করছিলেনটা কি? নির্বাণ অন্যদিকে মুখটা ঘুরিয়ে রেখে স্পষ্ট বাক্যে উত্তর দিল, চেঞ্জ করছিলাম। কিন্তু কেন? নির্বাণ একরাশ বিরক্তি নিয়ে বলে, আজ রাত আমি এখানেই থাকছি, তাই আন্টি আঙ্কেলের পোশাক দিয়েছিল চেঞ্জ করতে। কথাটা কর্ণগোচর হতে স্পর্শী বিহ্বল দৃষ্টিতে তাকায় নির্বাণের দিকে। ক্ষুব্ধ কণ্ঠে বলে, আপনি থাকবেন মানে? কি করতে থাকবেন? নির্বাণ নিজের রাগ সংযত করতে না পেরে দাঁতে দাঁত চেপে বলে, বাসর করতে। নির্বাণের কথা শুনে স্পর্শীর মাথায় আগুন ধরে গেল। কথার কি শ্রী! ছি, এই আপনার লজ্জা করলো না নিজের ছাত্রীকে বিয়ে করতে? নির্বাণের তেড়া উত্তর, তোমার কি লজ্জা করলো না নিজের শিক্ষককে বিয়ে করতে? আমি জানতাম নাকি? আমি মনে হয় কত জানতাম, সবটাই তো হঠাৎ করে হয়ে গেল। স্পর্শী প্রতি উত্তরে কিছু বলতে যাবে তার আগেই দরজার ওপাশ থেকে সাহেলার ডাক শোনা গেল। স্পর্শীকে ডাকছেন তিনি। স্পর্শী নির্বাণের দিকে এক পলক তাকিয়ে চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে। ঘড়ির কাঁটা এসে থেমেছে একটার ঘরে। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। নির্বাণ বিছানার এক প্রান্তে বসে মোবাইল দেখছে আর স্পর্শী দাঁড়িয়ে আছে জানালার ধারে। দুজনের মাঝে বেশ অস্বস্তিকর পরিবেশ। জড়তা কাটিয়ে কথা বলে উঠতে পারছে না কেউ। দুজনের ইতিমধ্যে বুঝে গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবেই তারা একে অপরের সাথে জুড়ে গিয়েছে। এখন কোনো কিছু বলেও লাভ নেই, বিয়েটা তাদের মানতেই হবে। কিন্তু তবুও কোথাও যেন একটা কিন্তুই থেকে যায়। কিছু প্রহর নির্বিধেই অতিবাহিত হয়ে যায়। অবশেষে নীরবতা ভেঙে নির্বাণ বলে, তুমি কি চাও? আকস্মিক নির্বাণ কথা বলে ওঠা স্পর্শে কিঞ্চিত বরকে যায়। গোল গোল চোখে তাকায় নির্বাণের দিকে। কি চাই মানে? নির্বাণ মুঠোফোনটা বালিশের পাশে রেখে সোজা হয়ে বসে বলে, দেখো, আমাদের দুজনের জন্যই সম্পর্কটা বেশ অগোছালো।
পার্সোনাল এবং প্রফেশনাল দুই জায়গাতেই আমাদের বিয়ের প্রভাব ফেলছে। সবটা এখন গুছাতে হলে আমাদের দুজনকেই কম্প্রোমাইজ করতে হবে। তাই আমি জানতে চাইছি তোমার কাছ থেকে, তুমি কি সম্পর্কটা আগাতে চাও নাকি ডিভোর্স নিতে চাও? স্পর্শী মিনমিনে স্বরে বলল, ডিভোর্স কেন চাইব? মেনে নিতে চাইছো? স্পর্শী পোষ করে দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে সেহেতু মেনে নেওয়াই শ্রেয়। এমনিও আমার বিয়েতে অমত ছিল না। তবে সম্পূর্ণ বাক্য শেষ করল না স্পর্শী। সংশয়ে দৃষ্টি নত করে নিল। নির্বাণ অদ্রাংশ কথাটুকু বুঝতে পেরে বলে, আমাকে বর হিসাবে মানতেই সমস্যা হচ্ছে তাই তো? আমার কিছুটা সময়ের প্রয়োজন সবটা মেনে নিতে। আচ্ছা। স্পর্শী এবার স্তত স্বরে বলল, তবে আমি চাই আমাদের বিয়ের বিষয়টা আপাতত গোপন রাখতে। ভার্সিটিতে জানাজানি হলে সমস্যা আছে, সেটা তুমি না বললেও আমি জানি। আর এমনিও আমি আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা আলাদা রাখতে চাইছি। আশা করি তুমি বুঝবে। স্পর্শী মাথা দুলিয়ে বলল, হুম। নির্বাণ আর কোনো কথা বলল না, চুপচাপ বালিশে মাথা হেলিয়ে শুয়ে পড়ল। স্পর্শী কিছুক্ষণ ইতস্ত করল। নির্বাণের পাশে শুবে কিনা তা নিয়ে দ্বিধার শেষ নেই তার। অস্বস্তি কাজ করছে তার মধ্যে বেশ। সুদীর্ঘ সময় সে আকাশ কুসুম ভেবে কাবাড় থেকে বালিশ বের করল। সেটা বিছানার মাঝ বরাবর রেখে লাইট অফ করে কিনার ঘেঁষে শুয়ে পড়ল। মিনমনে স্বরে বলল, বুলো এপাশে আসবেন না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। প্রভাতের আলো ফুটেছে ঘণ্টাখানেক হলো। মেঘে মেঘে খেলা করেছে দুরন্তপনা রোদ্দুর। আকাশে উড়ে বেড়াচ্ছে চড়াই পাখিদের দল। রোদ মাখাচ্ছে গায়ে। নির্জীব শহরটি হয়ে উঠেছে ব্যস্ততায় পরিপূর্ণ। নিত্যদিনের তুলনায় আজ ঘুমটা আগেই ভেঙে গেল স্পর্শের। না, নিজ থেকে নয়, ফোনের কর্কশ ধ্বনিতে। স্পর্শী ঘুমের ঘোরে হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করল, কিন্তু পেল না কোথাও। এইদিকে ফোনটা অনবরত বেজেই চলেছে। অবশেষে বিরক্ত হয়ে চোখ খুলল সে। হঠাৎ মুখের সম্মুখে পুরুষারের চেহারার কাউকে শুয়ে থাকতে দেখে সে বরকে গেল। মিনিট কয়েক তার লাগলো বুঝতে আসলে মানুষটিকে। নির্বাণের ঘুমন্ত মুখশ্রীর দিকে একদিনে তাকিয়ে থাকার পর নিজের অবস্থান সম্পর্কে অবগত হতে হকচকিয়ে উঠল সে। রাতে স্পর্শী যে পাশবালিশ দুজনের মাঝে বর্ডার হিসাবে দিয়ে নির্বাণকে তা অতিক্রম করার হুমকি দিয়েছিল, তা সে নিজেই ভঙ্গ করে বসে আছে। ফাঁসবালিশ উপর দিয়ে নির্বাণের গায়ে পা উঠিয়ে ফেলেছে স্পর্শী। সেই সাথে নির্বাণের গা ঘেঁষে শুয়ে আছে সে। মুহূর্তে এক ঝাঁক লজ্জা বের করলো তার মনের দুয়ারে। নির্বাণ জাগার আগে দ্রুত সরে আসলো সে। বরাট গাল দুটোতে চেয়ে আছে রক্তিমা ভাব। সে ভেবেই কুল পাচ্ছে না, তার আগে যদি নির্বাণ জেগে যেত তাহলে যে কি হতো। একটুর জন্যই বেঁচে গিয়েছে সে, না হলে মুখ লুকানোর আর জায়গা থাকতো না। পুনরায় ফোন ভেজে উঠতে স্পর্শী আপন ভাবনা থেকে বেরিয়ে আসে। চারদিকে চোখ বুলিয়ে খুঁজতে থাকে নিজের ফোনটা। তারপর স্টাডি টেবিলের উপরে ফোনটা দেখতে পেয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। এগিয়ে যায় সেদিকে। ফোন হাতে নিতে দেখতে পায় কলটা অপরিচিত নাম্বার থেকে আসছে। ক্ষণে স্পর্শীর ব্রু কুঁচকে আসে। সে ফোন রিসিভ করতে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, অ্যাট লাস্ট তুমি ফোনটা ধরেছ স্পর্শী? সদ্য ঘুম থেকে উঠায় নিষ্পাপ মস্তিষ্ক কণ্ঠটা শনাক্ত করতে ব্যর্থ হলো। তাই সে জিজ্ঞেস করল, কে? আমি রুদ্র। রুদ্র নামটা কর্ণকুহুরে পদধ্বনিত হতেই স্পর্শীর চোখে মুখে কাঠিন্য ভাবটা ছড়িয়ে যায়। সে কোনো প্রকার দ্বিরক্তি না করেই নিবৃতে লাইনটা কেটে দেয়। রুদ্র নামক ব্যক্তির সাথে আপাতত তার কোনো কথা নেই। লাইন কাটার পর যে নাম্বারটা ব্ল্যাকলিস্টে পালাতে যাবে ঠিক তখনই পুরো দম নিয়ে ফোনটা আবারও বাজতে শুরু করে। স্পর্শী লাইনটা একবার কাটতে গিয়ে কাটল না, কলটা রিসিভ করলো। ক্ষণে রুদ্র কাতর কণ্ঠে বলে উঠল, প্লিজ স্পর্শী, আমাকে কথা বলার একটু সুযোগ দাও, ফোনটা কেটো না। স্পর্শী কণ্ঠের তীক্ষ্ণতা প্রখর করে বলে, আমাকে ফোন করার সাহস আসে কোথা থেকে তোমার? হ্যাঁ, বলিনি আমি তোমার সাথে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। জান, শুধু একটাবার দেখা করো আমার সাথে প্লিজ, আমি সবটা ক্লিয়ার করে দিব। আমাকে বোঝানোর একটা সুযোগ দাও। দেখা করবে কি করবে আবার? থাপ্পড় খেতে? আর সকল বোঝাবুঝির পাট আমি আগেই শুকিয়ে নিয়েছি। এখন কিছু বোঝার নেই আমার, তোমার থেকে তো একদমই না। নেক্সট। স্পর্শের কথার মাঝে রুদ্র ফোড়ন কেটে বলে, আমি জানি আমি ভুল করেছি, এর জন্য আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমাও চাইছি। ক্ষমা? মাই ফুট। এসব নকল অভিনয় অন্যের সামনে গিয়ে করো, আমার সামনে নয়। আর যদি তুমি আমার নাম্বারে ফোন করেছ তাহলে আমার 2 মিনিটও লাগবে না তোমার নামে হ্যারাসমেন্টের কেস দিতে। মাইন্ড ইট। রুদ্রকে কথা বলার সুযোগ না দিয়ে
স্পর্শী ফোনটা কেটে নাম্বারটা আবারও ব্ল্যাক লিস্টে ফেলে দিল। এ নিয়ে বোধহয় স্পর্শী রুদ্রের মোট 5টি নাম্বার ব্লকে পালালো, কিন্তু তাও যুবকটি নতুন নতুন নাম্বার থেকে ফোন দেওয়া নেওয়ার নিশ্চলতা নেই। স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল। মোবাইলটা টেবিলের উপর রেখে ঘুরে দাঁড়ালো সে। ক্ষণে নির্বাণকে জাগ্রত অবস্থায় দেখে সে ভড়কে গেল। নির্বাণ বিছানার উপর শটান হয়ে বসে ব্রুজগুলো একত্রিত করে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তে তীব্র অস্বস্তি ঘিরে ধরল তাকে। সে তার ভাবনার সাথে আসে। নির্বাণ কি তার কণ্ঠে উঠে গিয়েছে? কিছু কি শুনে ফেলেছে সে? স্পর্শে এক পলক নির্বাণের দিকে তাকাতেই দেখতে পাই সে নিঃশব্দে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাণ ওয়াশরুমে যেতেই স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল। বাসায় এখন তেমন কোলাহল নেই। গত রাতেই সকলে যে যার বাসায় চলে গিয়েছে। রয়ে গিয়েছে শুধু 4 সদস্যের পরিবারটির সাথে নির্বাণ। নিত্যদিনের তুলনায় আজ একটু পূর্বেই উঠে চুলা দৌড়িয়েছেন সাহেলা, দ্রুত কাজ শেষ করার আশায়। কিন্তু সে গুড়ের বালি। গড়ি কাটা 9টায় এসে স্থির হতে না হতে গ্যাস পুড়িয়ে গেল। হাই হুতাশ বাড়ল আর মনের। ঘরে নতুন জামাই কখন না কখন উঠে পড়ে। সময় মতো নাস্তা সামনে পেশ করতে না পারলে কি এক বিড়ম্বনায় পড়তে হবে তাকে। হাই হুতাশ করতে করতে তিনি সেই জালে কোনো মতো রান্না শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। স্পর্শী ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখে সকলে খেতে বসে পড়েছে। স্পর্শী চোখে একবার নির্বাণকে দেখল। সে মিজান সাহেবের পাশে চেয়ারে বসেছে। টুকটাক কথা চলছে দুজনের মাঝে। হঠাৎই নির্বাণ চোখ তুলে তাকাতে দৃষ্টি মিলল তাদের। জড়তর সংশয় স্পর্শী দ্রুত দৃষ্টি সরালো। মা, পার্সিয়া কোথায়? সাহেলা নির্বাণের প্লেটে খাবার সাজাতে সাজাতে বলল, স্পৃহার কাছে যাবে হয়তো। রাতে ওর সাথেই ছিল। রাতে খেয়েছিল? সাহেলা স্পর্শীর দিকে তাকিয়ে বললেন, অন্যের হাতে আজ পর্যন্ত খেয়েছে যে জিজ্ঞেস করিস? তুই কালকে ওকে খাবার দেসনি, সে খায়ওনি, তাই বলে ওকে জোর করে কিছু খাওয়াবা না? উফ, কি যে করো না। আমি না থাকলে তো ওকে না খাইয়েই মারবা। সাহেলা কিছু বলতে নিল, মিজান তাকে চুপ করিয়ে দেন। তারপর নেই মৃদুস্বরে স্পর্শীকে বললেন, তোমার মা আর স্পৃহা অনেক চেষ্টা করেছিল খাওয়ানোর, ও খায়নি। তুমি যাও এখন, ওকে গিয়ে খাবার দিয়ে আসো। স্পর্শী মাথা দুলিয়ে সম্মতি জানালো। তারপর রান্নাঘরে গিয়ে পার্সিয়ার জন্য বরাদ্দ করা পাত্রে খাবার নিয়ে ছুটল স্পৃহার রুমের দিকে। এতক্ষণ ধরে নির্বাণ নীরব দর্শক হয়ে সবটা দেখেছিল। ফার্সিয়া কে তা জানার কৌতূহলী মনে জাগ্রত হলেও তা প্রকাশ করল না সে। নীরবে খাওয়ার দিকে মনোযোগ দেয়। নির্বাণ রুমে আসতে সর্বপ্রথম তার চোখ পড়ল কৃষ্ণ ধূসর রঙে আবৃত লোমশ বিড়ালটির দিকে। সে বিছানার ঠিক সামনে বসে লেজ দুলিয়ে খাবার খাচ্ছে, আর স্পর্শী হাঁটু মুড়ে বসে অতি আদরের সহিত লোমশ পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে মিষ্টি হেসে বিড়বিড় করে কি যেন বলছে। বিড়ালটি আদৌ কথা বুঝেছে কিনা কে জানে, কিন্তু মিনিট 2-1 পর পর মৃদু স্বরে ডাকছে আর মাথা হিলিয়ে দিচ্ছে স্পর্শীর দিকে। বিড়ালটির খাওয়া শেষ হতে স্পর্শী সন্তর্পণে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় বসে। পরক্ষণে দরজার দিকে চোখ যেতে নির্বাণের সাথে তার পুনরায় দৃষ্টি অদল বদল হয়। নির্বাণ বলল, তুমি বিড়াল ভালো? স্পর্শী দৃষ্টি নত করে মিনমিনে স্বরে বলল, হ্যাঁ, ফার্সিয়া ওর নাম। নির্বাণ কিছুক্ষণ চুপ থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলে, ওকে রুম থেকে বের করো। নির্বাণের কথা স্পর্শী হতবিহ্বল দৃষ্টিতে ওর দিকে তাকায়। বের করবো মানে? কেন? নির্বাণ কিছু বলতে যাবে, তার আগে পাশে উচ্চস্বরে ডেকে ওঠে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নির্বাণের দিকে, যার অর্থ নির্বাণের কথা তার মোটেও পছন্দ হয়নি। নির্বাণ ভ্রু কুঁচকে তাকায় পাশিয়ার দিকে। মনে মনে তীব্র বিরক্তি প্রকাশ করে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার প্রবলেম আছে। আপনার প্রবলেম আছে বলে কি আমাকে ওকে বের করতে হবে? আজব তো, আপনার প্রবলেম হলে আপনি রুমের বাইরে যান। আমি তোমার স্যার, বলে যেও না। তুমি আমার কথা মানতে বাধ্য। স্পর্শী মুখ বাঁকিয়ে বলে, সেটা তো ভার্সিটিতে। ভার্সিটির বাহিরে আপনি আমার স্যার নন, আর আমিও আপনার কথা শুনতে বাধ্য নই। উপরন্তু এটা আমার বাসা, এখানে আমার রাজত্ব বেশি, আপনার না। নির্বাণ বিতৃষ্ণায় চ উচ্চারণ করার মতো শব্দ করে স্পর্শীর দিকে তাকালো। স্পর্শী সেই দৃষ্টি অগ্রাহ্য করে বিছানায় বসে পাশিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নির্বাণ দ্বিরুক্তি করতে যাবে তার আগে স্পৃহা এসে বলে, আপু একটু এদিকে আয় তো, তোকে মা ডাকছে। যা তুই, আমি আসছি। স্পৃহা যাওয়ার আগেই নির্বাণের দিকে তাকিয়ে ছোট হাসি দিয়ে বলে, ভাইয়া, আপনার কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আম্মু বলেছে আপনার যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে আমাকে। তাই নাকি? হ্যাঁ। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে বলে, তার সমস্যা আছে একটা, তোমার আপু।
নির্বাণের উদ্দেশ্যে বুঝতে পেরে স্পর্শী দ্রুত পোড়ন কেটে বলে, এই তোকে না বললাম যেতে, আমার কোনো কথাই শোনোস না। কথাটা বলে দ্রুত স্পর্শী উঠে দাঁড়ালো। নির্বাণ বা স্পৃহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্পৃহার কোলে পার্সিয়াকে দিয়ে এক প্রকার টেনেই নিয়ে গেল নিজের সাথে। তবে যাওয়ার আগে তীক্ষ্ণ দৃষ্টিতে নির্বাণের দিকে তাকাতে বলল না। নির্বাণ তাতে তাচ্ছিল্য হেসে রুমে প্রবেশ করলো। বিছানায় বসে রুমের চার দেওয়ালে চোখ বোলাতেই দৃষ্টি স্থির হলো মন কাড়ার মতো বেশ কিছু প্রাকৃতিক দৃশ্যের পোর্ট্রেটের উপর। রং তুলির সংমিশ্রণে খুব নিখুঁতভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। জীবন্ত লাগছে। নির্বাণ ব্রু কুঁচকালো। চিত্রগুলো মোটেও বাজার থেকে কেনা মনে হচ্ছে না, খুব যত্নে আঁকা মনে হচ্ছে। সে ভালোভাবে এদিক সেদিক চোখ বোলাতে দেখতে পেল কাঠের আলমারির এক সিফা দিয়ে উকি মারছে বেশ কিছু শুভ্র ক্যানভাসের দল। স্টাডি টেবিলের উপর হামাগুড়ি খাচ্ছে কিছু সংখ্যক রঙের টিউব, কোটা, ব্রাশ। আড়ালে আবডালে জানান দিচ্ছে প্রকৃত মালিকের অস্তিত্ব। নির্বাণ বিড়বিড় করল, মেয়েটার মধ্যে যে আর কত কত রহস্য আছে কে জানে। তবে চিত্রগুলো সত্যি প্রশংসনীয়। রূপ, রং, সৌরভের স্মৃতির বার্তাবহক ফাল্গুনকে বিদায় জানানো হয়েছে বহু পূর্বে। চৈত্রের রোদোজ্জ্বল রক্তিম প্রভাতের অপার্থিব সৌন্দর্য শুরু হচ্ছে দিন দিন। মাধবীলতার মোহ ঘুরে বেড়াচ্ছে অনিলে। এমনই এক তপ্ত দুপুরে গমর্ত শরীর নিয়ে জাবির শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা মেরে উঠেছে বন্ধুমহলের সকলে। তবে আজ বন্ধুমহলের আড্ডায় মন নেই একজনের। সে হারিয়ে আছে আপন ভাবনাতে। হঠাৎ পাশ থেকে তার উদ্দেশ্যে কেউ বলে ওঠে, এই স্পর্শী, কোন ভাবনাতে ডুবে আছিস? কখন থেকে দেখছি কোনো কথাই বলছিস না। স্পর্শী নিজ ভাবনা থেকে বেরিয়ে এসে নীতির উদ্দেশ্যে বলে, আরে না, এমনি। বিপরীত পাশ থেকে মাহিন বলে, গত সপ্তাহের একদিনও ভার্সিটিতে আসসনি, তার উপর এখন মনমরা হয়ে বসে আছিস। বুঝলাম ভার্সিটি আসছিস নি রুদ্রের জন্য, কিন্তু এখন কি মনমরা হয়ে আছিস ওর জন্যই? নিধি মাহিনের মাথায় একটা চাপড় দিয়ে বলে, রুদ্রের কথা তুলস কেন হারামি? মরার শখ জাগছে? দুই এক কথার মাঝে মাহিন ও নিধির খুঁটিনাটি ঝগড়া বেঁধে যায়। পরক্ষণে কেয়া স্বামী ওদের দুজনকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আর স্পর্শী সে তো এক ধ্যানে তাকিয়ে থাকে প্রবেশ দুয়ার দিয়ে আসতে থাকা কালো রঙের গাড়িটির দিকে। দুই দ্বারের কাজ উঠিয়ে রাখা সত্ত্বেও স্পর্শী জানে ভিতরে বসে থাকা মানুষটি নির্বাণ। শেষ তার দেখা মিলেছিল পরশুদিন চলে যাওয়ার সময়। সেদিন রুম থেকে বের হয়ে যাওয়ার পর স্পর্শী ভুলে ওই রুমে যায়নি। রাগ জমেছিল তার ওপর। অবশ্য নির্বাণও তার খোঁজ করেনি। তবে বিকেলে নির্বাণ চলে যাওয়ার সময় সাহেলা এক প্রকার টেনে এনে স্পর্শীকে তার সামনে দাঁড় করিয়েছিল। দুজনের সামনে দাঁড়ালেও কথা হয়নি কিঞ্চিত পরিমাণ। নির্বাণ নীরবে বিদায় নিয়েছিল তার থেকে। তারপর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। নির্বাণের গাড়ি পার্কিং এরিয়ার কাছে চলে যেতেই হাওয়ায় মিলিয়ে যায়। স্পর্শী একবার সেই দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে নিধি, মাহিন, কেয়া ও স্বামীর দিকে তাকায়। নিধি ও মাহিনের ঝগড়া ইতি টানার পর মুহূর্তে স্পর্শী কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলে ওঠে, আমার বিয়ে হয়ে গিয়েছে। কথাটা সকলের কর্ণদ্বারে এসে বাড়ি খেতেই সকলে গোল গোল দৃষ্টিতে তাকায় স্পর্শীর দিকে। নিধি ভরাট কণ্ঠে বলে, তোর কি নামের পাশে বিবাহিত মহিলার ট্যাগ লাগানোর শখ জাগছে, নাকি মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে টাল হয়ে আছিস? কোনটা? স্বামী বলে, তুই কি রুদ্রের বিরহে উন্মাদ হওয়ার প্রস্তুতি নিচ্ছিস নাকি? লক্ষণ তো ভালো না। স্পর্শী শীতল কণ্ঠে বলে, বারবার রুদ্রকে এসবের মাঝে আনা বন্ধ কর। ও আমার লাইফের জাস্ট একটা আবর্জনা ছিল, যা আমি প্রথমে ধরতে না পারলেও পরে পেরেছি এবং ছুঁড়েও ফেলেছি। এখন সে চ্যাপ্টার ক্লোজড। আর রইল বিয়ের কথা, সত্যি আমার বিয়ে হয়ে গিয়েছে। বিশ্বাস না হলে মাকে ফোন দে আমার। স্পর্শীর কথা শুনিয়ে সকলে থম মেরে গেল। হতবিহ্বল চাহনিতে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তাদের বোঝা হয়ে গিয়েছে স্পর্শী তাদের সাথে মিথ্যে বলছে না, কিন্তু তাও সব যেন কোথাও জটলা পাকিয়ে যাচ্ছে। স্পর্শী নীরবে তাদের পর্যবেক্ষণ করে চলেছে। নিজেদের বিস্ময় কাটিয়ে নিধি আর স্বামী একত্রে জিজ্ঞেস করে, কাকে বিয়ে করেছিস তুই? সে কি করে? আর কিভাবে বিয়ে হলো তোদের? মানে কিভাবে কি? স্পর্শী আনমনে বলে ওঠে, আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে তোরা চিনিস। কথাটা বলেই স্পর্শী থামে। বুঝতে পারে কথাটা বলা ঠিক হয়নি। নির্বাণ তাকে শুরুতেই বলেছিল তাদের বিয়ের কথা আপাতত কাউকে না জানাতে। সে নিজের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ এক করতে চায় না। যদিও এর যথেষ্ট কারণ আছে। ভার্সিটিতে যদি তাদের বিয়ের গুঞ্জন উঠে যায় তাহলে স্পর্শীকে সবাই একটু আলাদা চোখে দেখবে। উপরন্তু তার সব কিছুতে নির্বাণকে টানা হবে। লেকচারারদের বউ বলে বেশি সুবিধা পাচ্ছে সে অপবাদও আড়ালে আবডালে আনা হবে।
এসব নির্বাণ মুখে না বললেও সে বোঝে। তাই তো তখন বিনা বাক্যে মেনে নিয়েছিল নির্বাণের কথা। এদিকে স্পর্শীর কথা শুনে সকলে বিভ্রান্তিতে পড়ে যায়। বুঝে ওঠার চেষ্টা করে তাদের চেনা জানা এমন কোনো ব্যক্তি আছে যার সাথে স্পর্শীর বিয়ে হতে পারে। হাজারটা সমীকরণ মিলিয়েও যখন কারো নিকটে উত্তর ধরা দিল না, তখন তারা স্পর্শীকে ওই ব্যক্তি সংক্রান্ত প্রশ্ন করার জন্য উদ্যোগী হলো। কিন্তু সেই সময় কেউ ঝড়ের গতিতে এসে হাজির হলো তাদের সামনে। মুহূর্তে স্পর্শীর এক হাত হাতের মুঠোয় নিয়ে কাতর কণ্ঠে বলল, অবশেষে তুমি এসেছ। আকস্মিক কারো উদ্বিগ্ন কণ্ঠ শুনে স্পর্শীর চোখ তুলে তাকালো, কিন্তু পর মুহূর্তে রুদ্রকে দেখে তার মেজাজ বিগড়ে যায়। সে একঝটকায় নিজের হাত রুদ্রের হাতের মুঠো থেকে সরিয়ে নিয়ে কাটকাট গলায় বলে, হোয়াট দ্য হেল, তোমার সাহস কি করে হলো আমার হাত ধরার? রুদ্র নিষ্পাপ চোখে তাকিয়ে বলে, আর কতদিন এভাবে রাগ করে থাকবে? অনেক তো হলো, এবার একটা সুযোগ দাও আমাকে আমার কথা বলার। স্পর্শী ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে, তোমার কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, চলে যাও এখান থেকে। আমি কোনো সিনক্রিয়েট করতে চাচ্ছি না। রুদ্র এক কদম এগিয়ে এসে বলে, আমিও এখানে সিনক্রিয়েট করতে আসিনি, শান্তিপূর্ণভাবে কথা মিটমাট করতে এসেছি। সব কিছু তো আগেই মিটমাট হয়ে গিয়েছে, এখন নতুন করে আবার কি মিটমাট করবে? তুমি প্লিজ একটু ওদিকটায় চলো, আমরা আলাদাভাবে কথা বলি। স্পর্শী দাঁতে দাঁত চেপে বলে, ওদিকটাই কেন? নীরব জায়গা দেখে আবার। রুদ্র কথার মাঝে পোড়ন কেটে বলে, প্লিজ স্পর্শী, মানছি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি অমন নই, আমি ইচ্ছে করে সেসব করিনি। হঠাৎ কেয়া বলে ওঠে, আমাদের কি আপনার আহাম্মক মনে হয়? আপনি বলবেন আপনি অমন নই, এমন নই, আর আমরাও নাচতে নাচতে তা মেনে নেব? কেয়ার সাথে তাল মিলিয়ে স্বামী বলে, আপনাকে আমাদের সেনা হয়ে গিয়েছে ভাইয়া, তাই দয়া করে এই থার্ড ক্লাস অ্যাক্টিং আমাদের সামনে করতে আসবেন না। রুদ্র বলে, তোমরা আমাকে ভুল বুঝছ। স্পর্শী তাতে দাঁত চেপে বলে, তাহলেই ঠিকটা বুঝেছে কে? স্পর্শী প্লিজ একটা সুযোগ দাও না কথা বলার। স্পর্শী প্রতি উত্তর না করে ব্রু কিঞ্চিত দৃষ্টিতে তাকায়। নিধি পাশ থেকে এগিয়ে এসে স্পর্শীর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, একবার গিয়ে দেখ না কি বলতে চায়। তুই সাথে না যাওয়া পর্যন্ত এই ব্যাটার ঘ্যানঘ্যানানি থামতো না, আর আমরা তো আশেপাশেই আছি। এইবার উল্টাপাল্টা কিছু করলে গণতলায় খাইয়েই ছাড়ব, চিন্তা করিস না। স্পর্শী দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, নিঃশব্দে হেঁটে যায় সামনে। তা দেখে হাসি ফুটে ওঠে রুদ্রের মুখে। শহীদ মিনার থেকে কিছুটা দূরেই নিম গাছের অধস্তনে দাঁড়িয়ে আছে রুদ্র আর স্পর্শী। আশেপাশে তেমন একটা মানুষজনের আসা যাওয়া নেই, নীরব এবং কোলাহল মুক্ত পরিবেশ। মৃদু বাতাসের সাথে বাড়ছে শালিকের মিষ্টি কলধ্বনি। পরিবেশটা মন ভালো করার মতো হলেও রুদ্রের উপস্থিতির জন্য সবটাই তিক্ততায় পরিপূর্ণ লাগছে স্পর্শীর। এই মানুষটার ছায়াও এখন আর তার সহ্য হয় না, তীব্র রাগ হয়। রুদ্রের প্রতি নয়, বরং নিজের প্রতি এবং নিজের সিদ্ধান্তের প্রতি। কোন আক্কেলে সেই মানুষটির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল কে জানে। এখন তো ভাবতেও তার গা গিনগিন করে, এমন একটা নিকৃষ্ট মানুষের সাথে সে কখনো কোনো সম্পর্কে আবদ্ধ ছিল। রাগে ঘৃণায় স্পর্শী অন্য পাশে মুখ ঘুরিয়ে রাখে। কিছু প্রহর এভাবে নীরবে অতিবাহিত হয়ে যায়। অবশেষে নীরবতা ঠেলে রুদ্র বলে, সেদিনের ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু বিশ্বাস করো আমি ওইসব নিজের ইচ্ছে করিনি। স্পর্শী অন্যদিকে মুখ করে তিক্ত কণ্ঠে বলে, এত ওসব করে বলছ তুমি কোনো কিছু নিজের ইচ্ছায় করনি। লাইক সিরিয়াসলি, আমাকে কি তোমার আহাম্মক মনে হয়? দেখো স্পর্শী, ওই বিষয়টা এখন বিএফ এর মাঝে কমন। আমার বেশিরভাগ ফ্রেন্ডরাই তাদের জিএফদের নিয়ে প্রায়শই নীরব জায়গায় যায় একান্ত সময় কাটাতে। একমাত্র আমি এইসবের মধ্যে ছিলাম না, তুমিও সব পছন্দ করো না বলে। আর এই বিষয় নিয়ে আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে, আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন করতে থাকে। তাই সেদিন জিদের বসে তোমাকে আমি সে প্রস্তাব দিয়ে বসি, কিন্তু পরে বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি। স্পর্শী তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমাকে শুধু প্রস্তাব নয়, বরং জোরপূর্বক নিজের সাথে নিয়ে যাওয়ারও চেষ্টা করেছ। আমার সম্মানে হাত দেওয়ার চেষ্টা করেছ। আমার ভাগ্য ভালো, সেদিন তোমার বলা জায়গায় আমি দেখা করতে রাজি হইনি। কোলাহলপূর্ণ জায়গায় দেখা করেছিলাম বিদায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম, না হলে তো রাস্তার কুকুরের খাবার হতে আমার সময় লাগতো না। আমি মানছি আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থীও। আমি বন্ধুদের কথা। রুদ্রের শেষ কথা হওয়ার পূর্বে স্পর্শী বলে, কুকুরের লেজ কখনো সোজা হয় না বুঝলে। নিজের স্বার্থ এখনো হাসিল হয়নি বলেই এই ক্ষমা প্রার্থীর নাটক হচ্ছে, তাই তো? তোমার ভালো মানুষের মুখোশ বহু পূর্বেই আমার নিকট খুলে পড়েছে, তাই অভিনয় করে লাভ নেই। তোমার মনে হচ্ছে না তুমি এবার একটু বেশি বেশি বাড়াবাড়ি করছো?
ভুল করেছি, মাফও চাচ্ছি। তাহলে খামাখা কেন কথা বাড়াচ্ছ? কথা আমি না, তুমি বাড়াচ্ছ। আমি আমাদের সম্পর্কের রীতি অনেক আগেই টেনেছি, কিন্তু তুমি মানতে চাইছো না। উল্টো বারংবার আমাকে উত্ত্যক্ত করছো। রুদ্র এক কদম এগিয়ে এসে বলে, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। স্পর্শী দ্রুত কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, বলেও কাছে আসার চেষ্টা করবে না। এবার অসভ্যতামি করলে কিন্তু শুধু থাপ্পড় না, কপালে অনেক কিছুই জুটবে, মনে রেখো। তুমি কিন্তু এখন বেশি বেশি করছো, সেই বিষয়টা অনেক কমন। এমন অহরহ হচ্ছে। আমি সেরকমই একটা ইচ্ছে পোষণ করেছি, এতে এত রিয়েক্ট করার কি আছে? এত ইচ্ছে থাকলে কিছু টাকা রাস্তায় ফেলালেই নিজের সকল ইচ্ছে কামনা পূরণ করতে পারবে। খামাখা কুকুরের মতো আমার কেন পিছনে ঘুরছো? আমি মোটেও কোনো তুচ্ছ জিনিস নই। শেষবারের মতো বলছি, আমার থেকে দূরে থাকো। স্পর্শী তেজি কণ্ঠের বলি শুনে রুদ্রের কান গরম হয়ে যায়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই স্পর্শী তাচ্ছিল্য শুরু বলে, ভাগ্যিস তোমার সাথে আমি সিরিয়াস রিলেশনশিপে যাইনি, অন্যথায় কান্না ব্যতীত ভাগ্যে আমার কিছুই জুটত না। স্পর্শী কথাগুলো বলে চলে যেতে নিলেই পিছন থেকে রুদ্র ওর হাত টেনে ধরে। স্পর্শীর রাগ এবার সকল সীমা পেরিয়ে যায়। সে অতিলম্বে নিজের হাত ছাড়িয়ে তীব্র গতিতে রুদ্রর গালে সর বসিয়ে দেয়। মুহূর্তে পরিবেশটা নিস্তব্ধতায় গলিয়ে যায়। নতদৃষ্টিতে তাকিয়ে থাকে রক্তিম হয়ে আসা চোখে যেন অগ্নির বর্ষণ দেখা দিচ্ছে। চারদিকে নিস্তব্ধতা প্রগাঢ় হওয়ার পূর্বেই স্পর্শীর তীব্র কণ্ঠের জঙ্কারে তা দৌড়ে পালায়। আমাকে স্পর্শ করা দুঃসাহসিকতা আর দেখিও না। আজ তো শুধু থাপ্পড় মেরেছি, কিন্তু পরের বার একদম হাতটাই ভেঙে দিব। রুদ্র অগ্নিমূর্তি দৃষ্টিতে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কাজটা তুই ঠিক করিসনি। ভালোভাবে দুই একটা কথা কি বলেছি? পেয়ে বসেছিস একদম। আরে তোর মতো মেয়ের দিকে রুদ্র তাকিয়ে দেখেও না। নেহাত ফ্রেন্ডের সাথে বাজি ধরেছিলাম বলে এতদিন সহ্য করেছি, না হলে তোর মতো মেয়ের সাথে আমার যায় নাকি? কিসের দেমাক এত তোর? না আছে চেহারা, না আছে গুণ। পিস অফ গার্বেজ। স্পর্শী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে কেউ পিছন থেকে বলে ওঠে, কি হচ্ছে এখানে? কারো বরাট কণ্ঠে শুনে রুদ্র স্পর্শীর পিছনে ঘুরে তাকায়। আগন্তুকটিকে দেখে স্পর্শী ভিতরে ভিতরে বিচলিত হলেও বহির্ভাগে তা প্রকাশ করে না, স্থির থাকে। কিন্তু রুদ্র কিছুটা ঘাবড়ে যায়। সে আমতা আমতা করে বলে, নির্বাণ স্যার আপনি? নির্বাণ দুই কদম এগিয়ে এসে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে, কোনো সমস্যা? রুদ্র কিঞ্চিত হাসার চেষ্টা করে বলে, না তো। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে বলে, এখানে কি করছো তোমরা দুজনেই? কিছু কি হয়েছে? স্পর্শী মুখ না খুললেও রুদ্র বিনয়ী সুরে বলে, না স্যার, কিছু হয়নি। আমরা তো এভাবেই টুকটাক কিছু কথা বলছিলাম, গুরুত্বপূর্ণ কিছু না। নির্বাণ প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে বলে, আচ্ছা এখন ক্লাসে যাও, এই সময় এদিকটাই নিরাপদ না। জি স্যার। কথাটা বলেই রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে একবার স্পর্শীর দিকে তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। পুরো কেমিস্ট্রি ডিপার্টমেন্টেই অবগত নির্বাণের রাগ সম্পর্কে। নির্বাণের আগমনে বেশি দিন না হলেও তার বৃত্তি সকলের মধ্যে কম বেশি আছে। প্রচণ্ড কঠোর ব্যক্তিত্ব তার প্রত্যেক কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয় স্টুডেন্টদের। সামান্যটুকু ভুল তার নিকট গ্রহণযোগ্য নয়, যার দরুন সকল স্টুডেন্টদের নিকট সে হিটলার স্যার নামে পরিচিত। বিষয়টা রুদ্রেরও অজানা নয়। সে প্রায় কয়েকবারই নির্বাণের কাছে শাস্তি পেয়েছে এবং বেশ ভুগেছেও। আর কোনো রকম ভোগান্তিতে সে পড়তে চায় না, তাই দ্রুত কেটে পড়ল। রুদ্র চলে যেতে নির্বাণ স্পর্শীর দিকে তাকায়। স্পর্শী তখনও স্থির দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নত। নির্বাণ গলা জেড়ে বলল, ঠিক আছে সব? স্পর্শী হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, জি স্যার। আর ইউ শিওর? স্পর্শী আবার দৃষ্টি তুলে তাকায়, ম্লান মুখে বলে, ইয়েস। নির্বাণ কিছু না বলে নীরব দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে স্পর্শীকে। স্পর্শী তাতে একটু অস্বস্তি হলেও পরবর্তীতে তার মস্তিষ্কে অন্য চিন্তার দল এসে হানা দেয়। ক্ষণে সে নিষ্পব দৃষ্টিতে তাকালো নির্বাণের দিকে। আকস্মিক তার কী হলো কে জানে। সে ক্ষীণকণ্ঠে বলে ওঠে, আপনি যেমন ভাবছেন তেমন কিছু নয়। স্পর্শীকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে নির্বাণ বলে ওঠে, কিছু বলার প্রয়োজন নেই, আমার বিশ্বাস আছে। দুবাক্যের এই ছোট সংলাপের নিগড় মাধুর্য খুঁজে পেল স্পর্শী, যা মুহূর্তে তাকে বাক্যহারা করে দিল, বাধ্য করল থমকাতে। নির্বাণ বাহাত উঠিয়ে একবার ঘড়ির টাইম দেখে বলল, ক্লাসের টাইম হচ্ছে তোমার, ক্লাসে যাও। কথাটা বলেই নির্বাণ হাঁটা দেয় উল্টো পথে। স্পর্শী সেদিকে সীমান্তহীন বিস্ময় নিয়ে দেখতে থাকে শ্যাম পুরুষটিকে। হিমবাতাসে নিমজ্জিত পরিবেশ, সোনালি রোদ্দুরে ছটা খেলা করছে অন্তরিক্ষের আঁকে বাঁকে।
দ্বারকাকের দল বসে আছে বটমূলে বিপরীতমুখী বৃক্ষে। খাবারের অন্বেষণ চালাচ্ছে বহুক্ষণ ধরে। মাঝে মাঝে তীর্যক দৃষ্টি গিয়ে ঠেকছে বটমূলের নিচে অবস্থান করা বন্ধুমহলের দিকে। সকলের দৃষ্টি নিবদ্ধ স্পর্শীতে। তীব্র মনোযোগ দিয়ে শুনছে কিছু প্রহর পূর্বের ঘটনা। সম্পূর্ণ ঘটনা খোলাসার পর সকলের দৃষ্টি পরিপূর্ণ হয় রোষানলে। ক্রোধে পেটে পড়েছে তারা। এত ভালোবাসা, এত পাগলামো সবই অভিনয় মাত্র। কি নিখুঁত অভিনয়! মানুষ এতটা নির্মম নিকৃষ্ট হয় কি করে? স্পর্শীকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও কেউ খুঁজে পাচ্ছে না। খেয়ে হারিয়েছে মুখের। আর কী বা সান্ত্বনা দিবে তারা? সান্ত্বনা দেওয়ার আদৌ কি কিছু রয়েছে? সামিয়া নিধি তাকিয়ে আছে স্পর্শীর মুখপানে। বোঝার চেষ্টা করছে তার ভিতরকার অবস্থা, কিন্তু স্পর্শী নির্বিকার বসে আছে। মুখভঙ্গিতে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, যার দরুন তার ভিতরের অবস্থা বুঝতে তারা দুরূহ। সামি অবশেষে বলে, তুই ঠিক আছিস তো? স্পর্শী মন্থর গতিতে বলে, আমার খারাপ থাকার কথা নাকি? আজীব তো। কেয়া বলে, সেটা না, কিন্তু কেয়া বলতে না দিয়ে স্পর্শী বলে ওঠে, ওর প্রতি শুধু আমার ভালো লাগা ছিল, ভালোবাসে না। তাই সব জানার পরেও আমার তেমন কষ্ট হচ্ছে না, বরং ঘৃণা হচ্ছে। এমন একটা মানুষের সাথে আমি 2 মাস ছিলাম। নিধি পাংশু মুটে বলে, কি নিদারুণ অভিনয় না করলো! আমি তো সত্যি ভেবে বসেছিলাম বেটা তোকে সত্যি পাগলের মতো ভালোবাসে। তাই তো আমরা তোকে রাজি করলাম এই সম্পর্কে যেতে। কি ভুলটাই না করলাম রে! মাহিন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, শুধু তুই না, আমরা তো সবাই ভেবেছিলাম। ভালোই অভিনয় জানে বেটা, কয়েকটা জুতার অস্কার প্রাপ্য তার। স্পর্শী হেসে বলে, জানিস, আমার বাবা সবসময় একটা কথা বলে, কাউকে নিজের সর্বস্ব হারিয়ে বিশ্বাস করতে নেই, ভালোবাসতেও নেই, অন্যথায় দিন শেষে কান্না ব্যতীত ভাগ্যে কিছুই জোটে না। সে কথা মেনে চলেছিলাম বিদায় হয়তো আজ আমি ভালো আছি। কেয়া বলে, কিন্তু আমার মতে কাউকে ভালোবাসা বা বিশ্বাস করাই বোকামি। সব ছেলেরাই এক, দ্রুত প্রতারক। এসবের পর আমি কাউকে সর্বস্ব দিয়ে কেন, নিজের 1% দিয়েও ভালোবাসতে বিশ্বাস করতে রাজি নই। একাই কাটিয়ে দিব পুরো জীবন, দরকার নেই কারো। কেয়ার কথায় মাহিন রেগে গিয়ে বলে, সব ছেলেরা একটা বুঝলি, 2-1 জনের জন্য তুই সবাইকে একই শ্রেণীতে পেলতে পারিস না। বলে যাস না, তোর বাবা ভাইও কিন্তু পুরুষই। এখন বল, তারা কি এমন, নাকি আমরা এমন? সামি বলে, কেয়া শোন, এই কথাগুলো তোর মস্তিষ্কের, মনের না। ভালোবাসাহীন জীবন চলে না, আর ভালোবাসা বলে কহেও আসে না। যখন হওয়ার এমনি হয়ে যায়, কোনো বাধা নিষেধ তখন সে মানেও না। তুই কাউকে ভালোবাসলে বুঝবি। নিধি বলে, সবসময় কি আর মস্তিষ্কে জোর চলে? ভালোবাসলে অবুঝ মনের নিকট একটা সময় নিজের সর্বস্ব হারাতেই হয়। স্পর্শী মনোব্রত থেকে সকলের কথা মন দিয়ে শুনল। আনমনে ভাবল, আসলে কি ভালোবাসলে নিজের সর্বস্ব হারাতে হয়? ক্ষণে কেয়া মুখ ছোট করে বলল, আচ্ছা বাবা, সরি, আমি ওভাবে কিন্তু কথাটা বলতে চাইনি। স্পর্শী বলল, আচ্ছা, তোরা এবার থামবি? তারপর একটু সময় নীরব থেকে ব্যঙ্গ করে বলে, ভাগ্যিস রূপদের প্রতি আমার মুগ্ধতা আগেই কেটেছিল, না হলে যে কি হতো। মাহিন স্পর্শীর মনোভাব বুঝতে পেরে হেসে বলে, কি আর হতো, পাগলাগারদের সিট বুকিং হতো। কথা শুনে সবাই হেসে ওঠে। হঠাৎ নিধি বলে, এই তুই সত্যি বিয়ে করেছিস? স্পর্শী নির্লিপ্ত কণ্ঠে বলল, আর কতবার বলবো? জামাই কেডা তাহলে, নাম ক? স্পর্শী এক মুহূর্তে চুপ থেকে বলে, নাম বা পড়েছে দিয়ে তোর কাজ কি? আপাতত এইটুকু জেনে রাখ, তোরা তাকে চিনিস। স্বামী বলে, এভাবে আমাদের ঝুলিয়ে রাখা কি ঠিক? স্পর্শী বলে, অবশ্যই ঠিক, তোদের ঝুলিয়ে রাখা আমার বন্ধুগত অধিকার। মাহিন বলে, বুঝছি, জামাই বুড়া বা বুড়িওয়ালা টাকলা বেটা, তাই তুই বলতে চাস না। মাহিনের কথা শুনে স্পর্শী রোষানল দৃষ্টিতে তাকিয়ে বলে, বাজে বকবি না একদম। বাব্বা, জামাইয়ের জন্য দেখি এখনই দরদ উতলাইয়া পড়তেছে। কি প্রেম! স্পর্শে মাহিনের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দেয়। মাহিন ব্যথায় কুকড়ে উঠে কিছু বলতে যাবে, তার আগে স্পর্শী বলে ওঠে, এ সম্পর্কে আমি কথা বলতে চাই না। সময় হোক, জেনে যাবি আমার জামাইকে। সূর্য অস্ত যাওয়ার পূর্বে এক মুঠো রক্তিমা ছড়িয়ে গেল নীলাভ অম্বরের বুকে। পাখিরা ব্যস্ত হলো নিজ নিজ নেড়ে ফিরতে। আজানের পরপরই যান্ত্রিক শহর আবৃত হলো কৃত্রিম আলোয়। পরিবেশ নিমজ্জিত হলো নিরালোকে। নির্বাণ 1 কাপ কফি নিয়ে বসলো ল্যাপটপ খুলে। ওয়েবসাইট ঘাটছে কোনো একটা কারণে। এমন সময় রোবে নাহিদের আবির্ভাব হয়। শব্দ ঘুম থেকে ওঠার ফলে চুলগুলো বেশ এলোমেলো, চোখের পাতা জুড়ে এখনো ঘুম ঘুম ভাব বিদ্যমান। নাহিদ নিঃশব্দে গিয়ে বসে পড়ল নির্বাণের পাশে।
নির্বাণ ব্রো কুঞ্চিত করে পাশ ফিরে তাকানোর পর মুহূর্তেই নাহিদ নির্বাণের হাত থেকে নিয়ে কফি খাওয়া শুরু করে। তৃপ্তি নিয়ে বলে, আহা কি শান্তি। নির্বাণ মুখ গুছে বলে, এই মুখ ধুয়েছিস তুই? নাহিদ একটা হামি তুলে বলে, ধুবনি, এত তাড়া কিসের? মুখ না ধুয়ে তুই আমার কফিতে মুখ দিলি কোন সাহসে? এখনই বের হ আমার রুম থেকে বলছি, খচ্চর একটা। নাহিদ মন্তর কণ্ঠে বলল, মুখ না ধুয়ে কফিতে মুখ দিয়েছি বলে আমাকে এভাবে বলতে পারলি? তুই ভাই নামের কলঙ্ক। নির্বাণ মুখ বিকৃত করে বলে, তোর মতো নোংরা মানুষের ভাই হওয়ার চেয়ে কলঙ্ক হওয়াই ভালো। কফির মগটাই আমার চেঞ্জ করতে হবে। ধ্যাত। নাহিদ দাঁত চেপিয়ে বলে, দোয়া দিলাম তোর বোঝা হতে আমার চেয়ে ডাবল নোংরা হয়। তোর জীবনটা যাতে নোংরা সাগরে ভাসিয়ে দেয়, শালা সুসিবাই একটা। নির্বাণ তীর্যক দৃষ্টিতে তাকাতে নাহিদ দাঁত কেলিয়ে বলে, বউ থেকে মনে পড়ল আমার ভাবি কেমন আছে রে? তোদের প্রেমালাপ কত দূর? নির্বাণ প্রত্যুত্তর করল না, নিজের দৃষ্টি ঘুরিয়ে নিয়ে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগী হলো। তা দেখে নাহিদ সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আদৌ ভাবির সাথে কথা হয় তো? নির্বাণ সরল স্বীকারোক্তি, না। সর্বনাশ, বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, এখনও তুই কথা বলা শুরু করিসনি? দুজনে কি বিবাহিত ব্যাচেলার হওয়ার পণ নিয়েছিস? নির্বাণ ব্রুকুঞ্চিত দৃষ্টিতে তাকায় নাহিদের দিকে। ফাজলামো করবি না। তুই ফোন দিস না কেন ভাবিকে? প্রেমালাপ এখন থেকে শুরু করবি না তো কি আমার নাতি নাতনি জন্ম নেওয়ার পর শুরু করবি? একটু তো রোমান্টিক হ ভাই, না হলে ভাবি তোকে নিরামিষ ভাববে। হোস্টেলে থেকে শিখেছিস, মাকে বলে তোর একটা ব্যবস্থা করতে হবে। ভাইদের গোপনীয় কথার মাঝে মাকে টানিস কেন? হ্যাঁ, লজ্জা করে না এ বয়সে সারাক্ষণ মামা করতে? ঠাটিয়ে দিব একটা, বেয়াদ্দপ একটা। নাহিদ ব্যঙ্গাত্মক স্বরে বলল, ভালো কথার দাম নেই, সময় থাকতে আমার থেকে টিপস নেই, না হলে কপালে বউয়ের সোহাগ জুটত না। নির্বাণ এবার চেঁচিয়ে ওঠে, মা! নাহিদ এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আরে ভাই যাচ্ছি তো, মাকে ডাকোস কেন? কথাটা বলে কফির কাপটা নির্বাণের পাশে রেখে রুম থেকে চলে যায়। পিছন থেকে নির্বাণ চেঁচিয়ে বলে, কফির কাপ সাথে করে নিয়ে যা, এই কফি এখন কে খাবে? পাশিয়াকে কোলে নিয়ে স্পর্শী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আপন মনে কি যেন ভাবছে। হঠাৎই পাশিয়া মৃদুস্বরে ডেকে উঠতে স্পর্শীর ধ্যান ভাঙে। সে পাশিয়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? পাশিয়া প্রত্যুত্তরে আলতো করে মাথাটা ঘেঁষে দেয় স্পর্শীর বাঁ পাশের বাহু ধরে। আদরে সুরে ডেকে ওঠে কয়েকবার। স্পর্শী তা দেখে হালকা হেসে পাশিয়ার কৃষ্ণদূষর লোমসের মাঝে হাত গলিয়ে দেয়। মিঙে যাওয়া কণ্ঠে বলে, দিন দিন বড্ড আহ্লাদি হয়ে যাচ্ছ। পাশিয়া কথাটা বুঝলো কিনা কে জানে, কিন্তু পরক্ষণেই আবারও আদরে সুরে ডেকে উঠল। বেশ কিছুক্ষণ এভাবেই অতিক্রম হতে স্পর্শী আনমনে বলে, ভালোবাসা বলতে কি কিছু আছে? আমি কি সত্যি কখনো কাউকে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভালোবাসতে পারবো? আদৌ কি সম্ভব? স্পর্শী দীর্ঘশ্বাস ফেলে বলে, রুদ্রের প্রতি নিছক আমার অনুভূতিগুলো পিকে ছিল, তাই এবারে ধাক্কা সহ্য করে যেতে পেরেছি, কিন্তু জীবনের বাকি মোড়ে কি পারবো? নির্বাণ স্যারের সাথেও তো আমার সম্পর্ক পুরো অগোছালো, একে গোছাবো কীভাবে? এ অনাকাঙ্ক্ষিত সম্পর্কের পরিণতি কী? উফ, জীবনটা হঠাৎ করে এত এলোমেলো হয়ে গেল কেন? ভালো লাগে না। হঠাৎই স্পর্শীর মুঠোফোন বেজে উঠতে সে আপনা মন থেকে বেরিয়ে আসে। সে পাশিয়াকে কোল থেকে নামিয়ে ফোন হাতে নেয়। স্ক্রিনে অপরিচিত নাম্বার প্রদর্শিত হতে দেখেই ক্ষণে তার ব্রু কুঁচকে আসে। ফোন রিসিভ করে, আসসালামু আলাইকুম, কে বলেছেন? অপর পাশ থেকে উত্তর না আসা স্পর্শী বেশ কয়েকবার একই কথার পুনরাবৃত্তি করে, কিন্তু তাও কোনো প্রতি উত্তর না পাওয়ায় স্পর্শীর অভিব্যক্তি বিরক্তিতে রূপান্তরিত হয়। সে ঈষৎ মেজাজ দেখিয়ে বলে, আজব তো, ফোন চুপ থাকার জন্য ফোন দিয়েছেন নাকি? কথা বলেন না কেন? কথাটি শেষ হওয়ার পূর্বেই ফোনটা কেটে যায়। স্পর্শী একরাশ বিরক্তি নিয়ে মুঠোফোনটির দিকে তাকায়। কে ফোন করেছিল কে জানে। রৌদ্রোজ্জ্বল দুপুরে ঘামার্ত শরীর সথিল্য করতে ক্লাসরুমের ফ্যানের নিচে বসে আছে অনেকেই। কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করতে মশগুল, আবার কেউ তাদের আগত প্রায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত। তৃতীয় বর্ষের শিক্ষার্থী হওয়া সুবাদে অনুষ্ঠানের অর্ধাংশ দায়িত্ব এসে পড়েছে তাদের উপর। দায়িত্ব নিয়ে কারো আক্ষেপ না হলেও আক্ষেপটা হচ্ছে গিয়ে অন্য কিছুতে। ভাই আর কাউকে পাইল না স্যার, অনুষ্ঠানটা দেখাশোনার দায়িত্ব হিটলার স্যারকে দিতে হলো। হাই হুতাশ করতে করতে কথাটি বলল মাহিন। কেয়া মুখ ছোট করে বলল, সাথে লেডি হিটলারও তো আছে, এবার কাজে কোনো ভুল হলে ডাইরেক্ট ইন্নালিল্লাহ। নীতি ফাংশু মুখে বলে, কত ভালো ভালো টিচাররা বদলি হয়ে যায় বা ভালো জব পেয়ে অন্য কোথাও চলে যায়, এরা যায় না কেন ভাই? কই ভার্সিটি লাইফে একটু চিল করুম তা না,
নির্বাণ স্যার আর তাপসী ম্যামের অত্যাচারে জীবনটাই কয়লা। কোন দুঃখে এখানে মরতে আইছিলাম আমি। স্পর্শী একরাশ বিরক্তি নিয়ে বলল, এই তোরা থামবি? নিধি বলে, এখন কি নিজের দুঃখ প্রকাশ করতেও পারো না তোর লাইগা? আর তুই এমন মুখ বানাচ্ছিস কেন যে তোর প্রিয় স্যারের নামে কিছু কইতাছি? দুজনের তো চরম অপছন্দের, স্পেশালি নির্বাণ স্যার। সে তো তোর দুই চোখের বিষ, দেখতেই পারস না একদম। স্পর্শী কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে কার চোখের বিষ আর কে কাকে দেখতে পারে না শুনি? কথাটা কর্ণগোচর হতেই সকলে পিছনে ফিরে। দৃষ্টির সম্মুখে নির্মাণকে দেখা মাত্রই বর্গে ওঠে। নিজেদের বিস্ময় সামলে তারা কোনোমতে তড়িঘড়ি করে নির্দিষ্ট স্থান ছেড়ে উঠে দাঁড়ায়। স্পর্শে উঠে দাঁড়ায়, বিব্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্বাণের দিকে। এই মুহূর্তে সে নির্বাণকে এখানে আশা করেনি। আশঙ্কার মাঝে আছে সকলেই। নির্বাণ কোথা থেকে কতটুকু শুনেছে কে জানে। যদি সবটাই শুনে থাকে, ভয়ে সকলে জুবুথুবু অবস্থা প্রায়। নির্বাণ এক পলক সকলের দৃষ্টিতে তাকিয়ে নিধির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। বল, কি যেন বলছিলে? কে কার চোখের বিষ? নিধি অস্পষ্ট স্বরে বলে, কেউ না তো স্যার, এমনি বলেছিলাম আমি। কথাটি বলে নিধি কিঞ্চিত হাসার চেষ্টা করে। পরক্ষণে নির্বাণের অভিব্যক্তি দৃঢ় হয়ে আসে। সে তীর্যক দৃষ্টিতে তাকায় নিধির দিকে। নিরংশ কণ্ঠে বলে, ও আচ্ছা। কেউ আর প্রত্যুত্তর করল না, মাথা নত করে দাঁড়িয়ে রইল। নির্বাণ এবার বোর্ডের সামনে যায়, মাইক হাতে নিয়ে কয়েকটা পাকা বাড়ি দেয় তার উপরে। পরমুহূর্তে সম্পূর্ণ ক্লাসের মনোযোগ নির্বাণের উপর এসে স্থির হতে সে গলা পরিষ্কার করে আগত প্রায় অনুষ্ঠান সম্পর্কিত ধারণা ও নির্দেশনা দিয়ে বলে, অনুষ্ঠান যেহেতু অতি নিকটে, সেহেতু তোমাদের মধ্যে কাজগুলো আমি এখনই ভাগ করে দিচ্ছি। ভালোভাবে কাজগুলো বুঝে নিবে। আমি কিন্তু কোনো ধরনের ভুল ত্রুটি ক্ষমা করব না। তাই সাবধান, মন দিয়ে কাজ করবে, কোনো প্রকার হেলা চলবে না। সকলে এক প্রকার ভয়ে মাথা দুলিয়ে সম্মতি জানায়। এরই মাঝে তাপসী এসে হাজির হয় রুমে। সে এবং নির্বাণ পরস্পরের মাঝে কাজের বিষয়টা আলোচনা করে। কয়েকটা দল গঠন করে তাদের মধ্যে কাজ ভাগ করে দেয়। তাপসী অন্য এক গ্রুপকে বোঝাতে ব্যস্ত হলে নির্বাণ স্পর্শীদের কাছে এসে ওদের উদ্দেশ্যে বলে, তোমাদের ব্যাক স্টেজের দায়িত্ব দেওয়া হলো। সেখানের সব কিছু তোমরা সামলাবে। আর এই অনুষ্ঠানে কে কী করছে তার সম্পূর্ণ লিস্ট আমাকে আজকে সন্ধ্যার মধ্যে দিবে। ইজ দ্যাট ক্লিয়ার? স্পর্শীর স্মিত হেসে সম্মতি জানায়। কেননা এখানে কাজ করতে ইচ্ছুক না হলেও কিছু করার নেই, তারা বাধ্য নির্বাণের কথা শুনতে। সায়াহ্নের শেষ প্রহর। পুঞ্জীবিত মেঘের আড়ালে রক্তিমা আকাশে হরিদ্র সূর্যটির প্রায় ডুবি ডুবি অবস্থা। বাতাসে তখনও তপ্ততা বিরাজমান, গরম পড়েছে বেশ। মাহিন পকেট থেকে রুমাল বের করে কপালের গামটুকু মুছল। নীরবে অডিটোরিয়ামের এক কিনারে বসে পুনরায় নিজের করা লিস্টের দিকে ভালো মতো চোখ বুলালো। কপালে ঈষৎ ভাঁজ, মনে ভয়, লিস্টের কোথাও ভুল নেই তো। তার থেকে এক হাত দূরত্বে কে আর স্পর্শী তাদের কাজ নিয়ে কথাবার্তা বলছে। আরও 3-4 দিন আছে তাদের সাথে, কিন্তু কাজের দরুন তারা বেশ দূরত্বেই অবস্থানরত আছে। বাকিরা কাজ শেষ করে আগেই চলে গিয়েছে। হঠাৎ নিধি দুবদা পায়ে এগিয়ে আসে, হাতে থাকে কিছু কাপড়ের কুণ্ডলি মেঝেতে ফেলে দিয়ে মাহিনের পাশে বসে পড়ে। হাই হুতাশ করতে করতে একটু জোরেই বলে, হিটলারের জ্বালায় আর বাঁচলাম না রে, এবার আমি সত্যি মরেই যাব। একদম ফিনিশড। এত কাজ 2 দিনের মধ্যে কিভাবে সম্ভব? 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা খেটেও তো পারুম না। নিধির উচ্চ রোল কণ্ঠ দূরত্বে অবস্থিত। ছেলে মেয়েদের কর্ণ কুহুরে ত্বরান্বিত হতেই তারা নিধির দিকে ঘুরে বাঁকা চোখে তাকায়। মাহিন তা দেখে নিধির মাথায় চাপড় মেরে তীক্ষ্ণ কণ্ঠে বলে, এমন বাঁশ গলা কেন রে তোর? গলা স্বর একটু নিচু করা যায় না? বুঝে শুনে কথা বল একটু। তোর জন্য কবে জানি নির্বাণ স্যারের হাতেই আমরা বাঁশ খাই। নিধি মন্থর কণ্ঠে বলল, আমি কি ওদের খেয়াল করে বসে আছি নাকি? আজীব তো। মাহিন বিড়বিড় করে বলে, তা দেখবি কেন বেয়াদ্দপ? এরই মাঝে স্পর্শী আর কেয়া ওদের সামনে এসে দাঁড়ায়। নিধি ওদের দেখে বলে, আমি নিশ্চিত হিটলারে আমার পুরো কথাই শুনছিল, তাই তো আমাদের এখন গাদার মতো খাটাচ্ছে। এত কাজ কেমনে করে মানুষ? আমি বাসায় যাবো ভাই, আর ভাল লাগে না। কেয়া রোষা কণ্ঠে বলল, স্যার শুনেছি কিনা জানি না, তবে তুই যদি এখন তোর বেদামি অফ না করিস, আই শিওর তোকে আমি এখন একটা আছাড় মারব। এমনি বলিস কেন? হ্যাঁ, তোর কি মায়া দয়া হয় না আমার উপরে? মাহিন বিরক্তিকর কণ্ঠে বলে, মাথা খাইস না বোন, এমনি কাজের চাপে চ্যাপটা হয়ে আসি। হিটলার আর লেডি হিটলারের জ্বালায় জীবন তেজপাতা আমার। কেয়া ফাজলামো করে বলে, তবে দুজনের বিয়ে হলে সেই হবে রে, এক হিটলার আরেক হিটলারেই টাইট দিতে পারবো। নিধি নাক কুচকে বলে,
কিন্তু ভবিষ্যতে যে হিটলারের বংশধর হইব তার কি? পরে তো আমার নাতি নাতনিটির জান খাইব, যেমন এখন আমার খাইতেছে। স্পর্শী কথাটা শুনে নিধির দিকে অন্য অপ্রসন্ন দৃষ্টিতে তাকাই। হইছে, তোরা থামবি? আমার আর ভাল লাগতেছে না। কেয়া হতবিব্বল দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? স্পর্শী মুখ গুছে বলে, কিছু না। কেউ আর এই বিষয় নিয়ে এত একটা ঘাটালো না, চুপ হয়ে গেল। তারপর যে যার মতো কাজ গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকলো। হঠাৎ মাহিন স্পর্শীর কাছে এসে বলে, স্পর্শী, এই লিস্টটা তুই একবার চেক করতো, সব ঠিক আছে কিনা দেখ, কোনো কিছু বাদ পড়ে নাই তো? আমি বুঝতেছি না। স্পর্শী লিস্টটা হাতে নিয়ে ভালো মতো একবার চোখ বোলায়। ঠিকই তো লাগছে। তাহলে একটু কষ্ট করে স্যারকে গিয়ে একটু দিয়ে আয় না। আমি এখন বাসায় যাবো রে, আর্জেন্ট কাজ আছে। স্পর্শী ইতস্ত কণ্ঠে বলে, কিন্তু জানা প্লিজ, লিস্টটা স্যারকে দিয়ে তুই একেবারে বেরিয়ে যাইস। আমরাও এখন চলে যাব। স্পর্শী কিছু বলল না, দৃষ্টির অগোচরে তপ্ত নিঃশ্বাস ফেলল। টিচার্স রুম এখন প্রায় ফাঁকা। 2-3 টিচার বাদে কেউ নেই বললেই চলে। সাধারণত এই সময় ভার্সিটি পুরো ফাঁকা থাকলেও অনুষ্ঠানের কার্যাবলীর জন্য এখনও জনমানবহীন হয়নি পরিবেশ। স্পর্শী গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় রুমের সামনে। হালকা উকি দিয়ে দেখার চেষ্টা করে কে কে আছে রুমে। নির্বাণ ব্যতীত রুমে আরও 2জন টিচারকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্পর্শী। তারপর মৃদুস্বরে অনুমতি চায় ভিতরে আসার। অনুমতি পাওয়ার পর মুহূর্তে স্পর্শী দৃঢ় পায়ে এগিয়ে যায় নির্বাণের দিকে। নির্বাণ তখন কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখতে ব্যস্ত। স্পর্শীর নিঃশব্দে নির্বাণের পাশে গিয়ে দাঁড়ায়। লিস্টটা সামনে এগিয়ে দিয়ে বলে, স্যার, আপনি যে লিস্টটা চেয়েছিলেন, দেখেন সব ঠিক আছে কিনা। নির্বাণ চোখ তুলে গভীর দৃষ্টিতে তাকায় স্পর্শীর দিকে। তারপর ওর হাত থেকে লিস্টটা নিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে সেটা। এরই মাঝে বাকি 2জন টিচার কোনো এক কাজে উঠে বাহিরে চলে যায়। রয়ে গেল শুধু স্পর্শী আর নির্বাণ। স্পর্শী সেটা আর চোখে খেয়াল করলেও বাহিরে পার্শ্ব প্রতিক্রিয়া না দেখালেও ভিতরে ভিতরে কিছুটা অস্বস্তি বোধ করল। পুরো রুম জুড়ে তখন অন্যরকম নিস্তব্ধতা। বেশ কিছুক্ষণ পর নিশার পরিবেশটাকে অবকাশ দিয়ে নির্বাণ বলে, হ্যাঁ, সব ঠিক আছে। স্পর্শী গোপন একটা ছোট নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, তাহলে এখন আমি আসি। নির্বাণ কিছু না বলে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে স্পর্শীর পানে। স্পর্শীর এতে বেশ অস্বস্তি বোধ করে। সে এক হাতের মুঠোয় আরেক হাত পুরে জড়সড় হয়ে দাঁড়ায়। মানুষটার সামনে আসলেই এখন তার যত অস্বস্তি, উৎকণ্ঠা, ব্যগ্রতা কাজ করে। আগে তো করতো না, এখন যে কেন করে কে জানে। হঠাৎই নির্বাণ বলে ওঠে, রাত হয়ে এসেছে প্রায়, তুমি পার্কিংয়ে গিয়ে অপেক্ষা করো, আমি বাসায় নামিয়ে দিচ্ছি। কথাটা কর্ণদ্বারে এসে বাড়ি খেতেই স্পর্শী কিছুটা ভরকে যায়। অস্পষ্ট স্বরে বলে, তার দরকার নেই, আমি যেতে পারবো। নির্বাণ তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি তো জিজ্ঞেস করিনি, চুপচাপ গিয়ে দাঁড়াও, আমি আসছি। স্পর্শী পুনরায় মানা করতে চাইলেও নির্বাণের দৃঢ় দৃষ্টি দেখে কিছু বলল না। নির্বাণের ব্যবহারে প্রচণ্ড অবাক হলেও অভিব্যক্তিতে তা প্রকাশ করল না। কোনো মতে মাথা হেলিয়ে বাহিরে চলে আসলো। বড় রাস্তায় গাড়ি উঠতেই ফাঁকা রাস্তা দেখা মিলে। গতি বাড়ে কিঞ্চিত পরিমাণ। হিম অনলের ছোঁয়া পেতে স্পর্শী খুব সন্তর্পণে জানালার কাজটিও আরেকটু নামিয়ে নেয়। মাথাটা সামান্য হেলিয়ে দেয় জানালার দিকে। পুরো গাড়ি জুড়ে নিদারুণ নীরবতা। বেশ কিছুক্ষণ নিবৃতে নীরবে কেটে যেতেই নির্বাণ মন্থর কণ্ঠে জিজ্ঞেস করে, আমি মানুষটা কি আসলেই তোমার বড্ড অপ্রিয়? কথাটা কর্ণকুহুর হতে স্পর্শীর ফিলে চমকে ওঠে। গাড় গড়িয়ে তাকায় নির্বাণের পানে। নির্বাণের দৃষ্টি তখন রাস্তায় নিবদ্ধ, দেহভঙ্গি বেশ অমায়িক। হঠাৎ এমন প্রশ্নের মাঝে খুঁজে পেল না স্পর্শী। নির্বাণ কি তাহলে দুপুরের কথাগুলো শুনে ফেলেছিল? কথাটা মস্তিষ্ক জুড়ে ত্বরান্বিত হতে স্পর্শীর হৃদস্পন্দন তার বাদ্যযন্ত্রের ন্যায় বাজতে থাকে। বিচলিত কণ্ঠে মন নির্বাণের প্রশ্নের কি উত্তর দিবে সে এখন। সত্য বলা দুষ্কর হলেও মিথ্যে বা কি বলবে। দীর্ঘশ্বাস ফেলে সে। নিজেকে স্বাভাবিক করতে পাকা কয়েকটা ডোক গিলে আনমনে কথা গুছিয়ে নিয়ে মিঙে যাওয়া কণ্ঠে বলে, তেমন কিছু নয়। নির্বাণ সামনের দিকে তাকিয়ে বলে, তাহলে কেমন কিছু? স্পর্শী আবার প্রত্যুত্তর করার মতো খুঁজে পেল না কিছু, তাই চুপ করে রইল। যেখানে নির্বাণের সবটাই জানা, সেখানে কি মিথ্যে বলা সাজায়? স্পর্শীকে নীরব থাকতে দেখে নির্বাণ বলে, আমি সত্যিটা শুনতে চাইছি তোমার থেকে, কোনো ধরনের বানোয়াট কাহিনী নয়। স্পর্শী জানালার বাহিরে মুখ করে মিনমিনে স্বরে বলে, হ্যাঁ, আপনি আমার অপ্রিয়, তবে এতটাও না। অপ্রিয় হওয়ার কারণ? কারণ তো আর আপনার অজানা নয়। আপনার কঠোর ব্যক্তিত্বের জন্যই কম বেশি ভার্সিটি সকলেই আপনার কাছে আপনি অপ্রিয়। নির্বাণের শান্ত কণ্ঠে বলে,
আমি অন্যদেরটা নই, বরং তোমার কাছে অপ্রিয় হওয়ার দিকগুলো জানতে চাইছি। প্রশ্নটা ঠিক ধরতে না পেরে স্পর্শী ব্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করে, মানে মানে শুধু কি আমার কঠোর ব্যক্তিত্বের জন্যই আমি তোমার অপ্রিয়, নাকি কোনো চারিত্রিক দোষ তোমার নজরে পড়েছে? কোন সমস্যা আছে আমার মধ্যে? নির্বাণের কথা স্পর্শী বিমূঢ়তা বিহ্বলতা মুখের খেয়ে হারিয়ে ফেলে। এক প্রকার বিষম খেয়েও খেলো না সে। ফেল দৃষ্টিতে তাকিয়ে থাকলো নির্বাণের দিকে। এইমাত্র কি বলল নির্বাণ? চারিত্রিক দোষ? সে তো নির্বাণকে ভালো মতো চিনিও না পর্যন্ত। আদৌ তার চারিত্রিক দোষ আছে কিনা সে কি করে জানবে? ক্ষণে পরিবেশ বিব্রতকর হয়ে উঠল স্পর্শীর নিকট। সে দৃষ্টিনত করে হাত কসলাতে শুরু করে। আকস্মিক নির্বাণ বলে ওঠে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। স্পর্শী এবার আরও বিব্রত বোধ করে। দৃষ্টি নত রেখে ইতস্ত সুরে বলে, সেরকম কিছু না, আপনি স্যার হিসাবেই আমার কাছে অপ্রিয়। ক্ষণে নির্বাণের ঠোঁটের কোণে ফুটে ওঠে সরু হাসি রেখা। মৃদুস্বরে সে বলে, তোমার ভালো লাগায় আমি অপ্রিয় হলেও আমার ভালো না লাগাই তুমি অপ্রিয়। আশেপাশে চলাচলকালে গাড়ির তীক্ষ্ণ শব্দে নির্বাণের কথাটা স্পর্শী ঠিকমতো শুনতে পেল না। খেয়ালও করা হলো না নির্বাণের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু। স্পর্শী আনমনা হয়ে বলল, কথাটা ঠিক শুনতে পাইনি। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল, কিছু বলল না। স্পর্শী তখনও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল নির্বাণের পানে। কিছু প্রহর এভাবেই নীরবে গড়িয়ে যাওয়ার পর নির্বাণ গাড়ি থামায়। হঠাৎ গাড়ি থামিয়ে দেওয়া স্পর্শী হকচকিয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে, গাড়ি থামালেন কেন? নির্বাণ কিছু না বলে নিজের সিট বেল্টটা খুলে তারপর খানিকটা ঝুঁকে আসে স্পর্শীর দিকে। স্পর্শী তা দেখে ভয়ে মাথায় পিছনের দিকে হেলিয়ে দেয়। কি হয়েছে? নির্বাণ স্পর্শীর একদম নিকটস্থে এসে তার সিট বেল্ট খুলে দেয়। মুখটা স্পর্শীর কান বরাবর স্থির রেখে বলে, আমরা এসে পড়েছি। নির্বাণ এত কাছে আসায় স্পর্শীর প্রায় রুদ্ধশ্বাস অবস্থা। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কথা পর্যন্ত বলতে পারছে না সে। কোনো মতে শুধু বলে, নির্বাণ স্পর্শীর কাছ থেকে সরে এসে হালকা হেসে বলে, তোমার বাসায় এসে পড়েছি আমরা, নামো। স্পর্শী আবার সম্বিত ফিরে পায়। সতর্ক দৃষ্টিতে তাকায় চারপাশে। ওদের কলোনির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। স্পর্শী আবার কিছুটা স্বাভাবিক হয়। ঘুরে তাকায় নির্বাণের দিকে। নির্বাণের ঠোঁটের কোণে তখনও এক টুকরো হাসি বিদ্যমান। স্পর্শী বেশ কিছু সময় একমনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। নির্বাণের সাথে পরিচয় হওয়ার পরে প্রথম সে তাকে হাসতে দেখেছে। এ যেন কোনো বিরল বস্তুর সন্ধান পাওয়া। ভার্সিটিতে নির্বাণ সর্বদাই গম্ভীর্যপূর্ণ। তাকে কখনো হেসে খেলে কথা বলতে দেখা যায় না। বাকি 8-10টা স্টুডেন্টের মতো স্পর্শীও ধরে নিয়েছিল নির্বাণ হাসতে জানে না। তবে আস্থা যেন ভুল প্রমাণিত হলো। স্পর্শী এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্বাণ আবার তার দিকে কিছুটা ঝুঁকল। আমাকে দেখার আজীবন সময় পাবে, এখন বাসায় যাও, রাত বাড়ছে। কথাটা বলি নির্বাণ সরে আসে। ক্ষণে স্পর্শীর বরাট গাল দুটোতে সেইগুলো পগার রক্তিমা। সে দৃষ্টি নত রেখে মিনমিনে স্বরে বলল, আসি। কথাটা বলি স্পর্শী হাতের মুঠোয় ব্যাগ চেপে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল। দ্রুত পায়ে হাঁটা দিল সামনের দিকে। ভুল করেও তাকালো না পিছনের দিকে। বাপ এমন যেন পিছনে তাকালেই তার সর্বনাশ। পূব আকাশে চেয়ে আছে হরিদ্রাব আলোর ছটা। কুঞ্জ কুঞ্জ মেঘের অন্তরালে খেলা করছে ছোট শালিকের দল। রক্তিমায় আবৃত পলাশ গাছের শেষ প্রান্তে সূর্যের প্রথম আলো পড়তে না পড়তে আড়ম্বরপূর্ণ হয়ে উঠল পরিবেশ। মন্ত্র শব্দে বেজে উঠল শোকগাথা। বেলা হওয়ার সাথে সাথে জাবির প্রাঙ্গণ হয়ে উঠল কোলাহলপূর্ণ। সেই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হলো তখনই। হরেক রঙের পাঞ্জাবি শাড়ি পরিহিত নরনারী সমারোহে চারদিকে। সকলে ব্যস্ত কোনো না কোনো কাজে। নির্বাণ ভলান্টিয়ারদের আরেক দফা আদেশ নির্দেশনা দিয়ে দৃঢ়পায়ে এগিয়ে গেল ব্যাক স্টেজের দিকে, সব ঠিক আছে কিনা পরীক্ষা করতে। নিজ গন্তব্যে এসে নির্বাণ থমকালো। অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি গিয়ে আটকালো কাঙ্ক্ষিত নারীর উন্মুক্ত পিঠের দিকে। সবসময় সংযত রাখার দৃষ্টি আজ প্রথমবারের মতো রূপান্তরিত হলো বেহায়াপনায়। নারীটি উল্টো মুখ করে দাঁড়িয়ে হাত দিয়ে বিভিন্ন আকার ভঙ্গিমা করতে করতে কাউকে যেন কিছু বোঝাচ্ছে। সে কথাতে এতই মশগুল যে কেউ তাকে খুব গভীরভাবে তা বুঝতেই পারল না। নারীটির কথা শেষ হতে সে ঘুরে দাঁড়ালো। নির্বাণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নারীটিকে। গায়ে আটপুরো শাড়ি জড়িয়ে কৃত্রিম রঙে সাজিয়েছে নিজেকে। হাতে এক মুঠ রেশমি চুড়ির জঙ্কার তুলে কাঁধের এক পাশে খোপা ফেলে কৃত্রিম ফুল গেঁথেছে তাতে।
এই অকৃমতায় যেন আজ নির্বাণ খুঁজে পেল অপ্রার্থিব এক সৌন্দর্যের সন্ধান। মনের মাঝে উঠল উথাল পাথাল ঢেউ জোয়ার। আগেও সে এই বেশে অনেক নারীকেই দেখেছে, কিন্তু কখনো কোনো নারীর প্রতি এমন আকর্ষণ বোধ করেনি। তবে আজ কেন আকর্ষিত হচ্ছে সে? নারীটির উপর তার অধিকার বলে? নির্বাণ একদানে তাকিয়ে থাকে স্পর্শীর দিকে, গভীরভাবে পরোক্ষ করতে থাকলো তাকে। হঠাৎই স্পর্শীর কাজল রাখা দৃষ্টিতে নির্বাণের দৃষ্টি মিলিয়ে হতেই সে দেখতে পেল তার সর্বনাশিনীকে। ক্ষণে সর্বাঙ্গে খেলে গেল তীব্র শিহরণ। মনে পড়ে গেল চৈত্র মাস নিয়ে লেখা রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যিক বাণীটির কথা। নির্বাণ দৃষ্টি নত করে বিড়বিড় করল, চৈত্র মাস তো নয়, এ যেন সর্বনাশা মাস। পুরুষ জাতির সৃষ্টতা বিনাশ করতে এই মাসের আগমন। নির্বাণ এক পলক দৃষ্টি তুলে স্পর্শীকে দেখে আনমনে বলে, সর্বনাশা মাসে পুরুষ জাতি কোনো নারীর দৃষ্টি মাধুর্যের সহিত হবে না, সেটা তো অসম্ভব, একেবারেই অসম্ভব। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চৈতালি পূর্ণিমা। লিখেছেন আসফিয়া ইসলাম জান্নাত। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।